আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভূমিকম্পের উৎপত্তি এবার ঢাকায়, দেশ জুড়ে আরও ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা। 7.5 ঘন্টায় 3বার ভূমিকম্প অনুভূত, সারা দেশে আতঙ্ক। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জরাজীর্ণ ছাত্রনিবাসে ফাটল, অনিরাপদ আশঙ্কায় চাদর বালিশ নিয়ে সড়কে অবস্থান নিয়েছে আতঙ্কিত শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত কার্যত আইনগতভাবেই বাধ্য, জানালেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, গুম ও নির্যাতনের মামলায় ফের হাজির হচ্ছেন 13 জন সেনা কর্মকর্তা। প্রার্থী ঘোষণার পর 40টিরও দেশি আসনে চরম অসন্তোষ, অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি নেতৃত্ব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভূমিকম্পের উৎপত্তি এবার ঢাকায়, দেশ জুড়ে আরও ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা। গতকাল 7.5 ঘন্টার ব্যবধানে 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। সর্বশেষ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এবার খোদ ঢাকা। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় 5 সেকেন্ডের উৎপন্ন হওয়া ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে ছিল 3.7। এর ঠিক 1 সেকেন্ড আগে 4.3 মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীর পলাশে। সকালে একই এলাকায় 3.3 মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর এবং ভূমিকম্প বিশ্লেষকরা বলছেন, দেশে একের পর এক ছোট ছোট ভূমিকম্প দেখা দেওয়ায় আরও ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। এই ছোট ভূমিকম্পগুলোকে ফোরশক বলা হয়, যা বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি তৈরি করে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি পরবর্তী 4 থেকে 5 দিন এই ফোরশকগুলো অব্যাহত থাকে, তবে বড় ভূমিকম্প হওয়ার ঝুঁকি বাড়বে। সাধারণত 15 থেকে 20টি ফোরশক অনুভূত হলেই একটি বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে এবার 7 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। যদি ঢাকার 100 কিলোমিটারের মধ্যে 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। 1 থেকে 3 লাখ মানুষ হতাহত হতে পারেন, আর শহরের প্রায় 35% ভবন ধসে পড়ার আশঙ্কা আছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবায়েত কবির জানান, শুক্রবারের ভূমিকম্পের আফটারশক হিসেবে শনিবার নরসিংদীর পলাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়। তিনি বলেন, সাধারণত আফটারশকে কয়েক সপ্তাহ থেকে মাসখানেক পর্যন্ত হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস বিবেচনায় নিলে 21শে নভেম্বরের চেয়েও বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিহাস বলছে প্রায় 200 বছর আগে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এবং 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের ইতিহাস রয়েছে। এর প্রেক্ষিতে দেশের যে এলাকায় আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, সেখানে বা তার আশপাশে আবারও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রনিবাসে ফাটল, চাদর বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা। দুদিনে 4 দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। এই ভূমিকম্পের ঝাঁকুনির পর রাজধানীর বেশ কিছু এলাকায় কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে। এরই মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জরাজীর্ণ রদ্বীপ ছাত্রাবাস। হলটি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার রাতে তারা দল বেঁধে ছাত্রাবাস ত্যাগ করে এর সামনের তেজগাঁও শিল্প এলাকার সড়কে বিছানা পেতে অবস্থান নেন। এই আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। গত শুক্রবারের তীব্র ভূমিকম্পের পর শনিবার 7.5 ঘন্টার ব্যবধানে আরও 3 দফা ভূমিকম্প হওয়ার ফলে হলের শিক্ষার্থীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। তারা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে সড়কে অবস্থান নিয়েছেন। এমন অবস্থায় রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ নোটিশ দিয়ে লতিফ ছাত্রাবাসের পূর্ব ও পশ্চিম শাখা, ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রাইহান ছাত্রাবাস ও ছাত্রীবাস খালি করার নির্দেশ দিয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখার ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ছাত্রাবাসটির এক অংশ গত জুনে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সংস্কারের পরামর্শ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রমজান আলী জানান, 70 থেকে 80 বছরের পুরনো ছাত্রাবাস ভবনটিতে আগে থেকে অনেক ফাটল ছিল। শুক্রবার সকালে ভূমিকম্পের পর নতুন করে আরও অনেক ফাটল দেখা যায়। শনিবার সকাল ও সন্ধ্যায় 2 দফা ভূমিকম্পের পর ফাটলগুলো আরও বেড়ে যাওয়ায় তারা হলে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে সড়কে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত, বলেন মনিরুজ্জামান।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ANM মনিরুজ্জামান বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন চুক্তির কারণে ভারত কার্যত আইনগতভাবেই বাধ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। গতকাল শনিবার ঢাকার বে অফ বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, আমাদের একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে এবং সেই চুক্তির আওতায় ভারত প্রায় আইনগতভাবেই তাকে ফেরত পাঠাতে বাধ্য। তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে বাংলাদেশের আইনগত প্রক্রিয়াকে সম্মান জানিয়ে বিলম্ব ছাড়াই হাসিনাকে ফেরত পাঠানো উচিত। তিনি জোর দিয়ে বলেন, যদি ভারত আন্তর্জাতিক নিয়মকানুন, নীতি ও শৃঙ্খলাকে সম্মান করে, তাহলে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে তাদের বাংলাদেশের আইনগত ব্যবস্থাকেও সম্মান করা উচিত। নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন, হাসিনাকে দেওয়ার জায়ের রায় আন্তর্জাতিক আইনগতের মানদণ্ড পূরণ করেছে এবং এটি এমন একটি আইনগত ব্যবস্থা যা প্রতিবেশী দেশগুলোকে সম্মান করা উচিত। যদি সেই সম্মান থাকে, তাহলে সব দিক থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। তিনি প্রশ্ন তোলেন, যদি বাংলাদেশ দণ্ডিত ভারতীয় নাগরিকদের আশ্রয় দিত এবং আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও ফেরত না পাঠাতো, তাহলে ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাতো? তিনি বলেন, যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের আইনে দণ্ডিত যে কোনো ব্যক্তিকে ভারত আইনগতভাবে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য। এসব দিক বিবেচনায় করেই আমরা দাবি করি নয়াদিল্লি যেন তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, ফের হাজির হচ্ছে 13 জন সেনা কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 14.5 বছরের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় আজ 13 জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এই নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা ও বিজিপি মোতায়েন করা হয়েছে। আজ রবিবার 23শে নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এর শুনানির জন্য দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে এসব মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলা সহ মোট 5টি মামলায় 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে 8ই অক্টোবর গ্রেফতারির পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জও দাখিল করে। পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা 15 জন অফিসারকে 22শে অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব জেলে নেওয়া হয়। গুম ও নির্যাতনের 2 মামলার পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজিতে 2 দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনাও দেয় ট্রাইব্যুনাল। সেই বিজ্ঞপ্তিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে। 40টিরও বেশি আসনে অসন্তোষ, বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি। প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, বিক্ষোভ ও কর্মীদের মধ্যে বিভাজন অব্যাহত আছে। দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে 40টিরও বেশি আসনে প্রার্থিতা নিয়ে অসন্তোষ চরমে পৌঁছে গেছে। এর জেরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মতো কার্যক্রম চলছে। গতকাল শনিবারও অন্তত 8টি আসনে বিক্ষোভ হয়েছে। মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে অনেক জায়গায় দলের ঐক্য নড়বড়ে হয়ে গেছে। এলাকায় প্রভাব আছে এমন মনোনয়ন বঞ্চিত অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারেন এমন আশঙ্কাও আছে। এমত অবস্থায় এই বিরোধ সামলাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যোগী হয়েছে। দায়িত্বশীল নেতারা এক এক করে বিরোধপূর্ণ সব আসনের সব পক্ষকে ঢাকায় ডেকে কথা বলছেন এবং সমঝোতার চেষ্টা করছেন। কিছু কিছু আসনে প্রার্থী পুনর্বিবেচনার সম্ভাবনাও আছে বলে জানা গেছে। প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দেওয়া আসনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাটোর 1। সেখানে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন। এতে ক্ষুব্ধ হন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম ও প্রার্থী ফারজানা শারমিনের আপন ভাই ইয়াসির আরশাদ। দুজনেই এলাকায় সমর্থকদের নিয়ে মিছিল ও সমাবেশ করেছেন। জানা গেছে 2 মনোনয়ন প্রার্থী তাইফুল ইসলাম ও ইয়াসির আরশাদকে গত মঙ্গলবার ঢাকায় গুলশান কার্যালয়ে ডেকে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড না করতে দুজনকে নির্দেশনা দেন। তাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ভোট করতে চান এবং মানুষের সঙ্গে থাকা তার কাজ। এটি প্রাথমিক মনোনয়ন, প্রতীক বরাদ্দ পর্যন্ত সময় আছে এবং নিশ্চয়ই দল ব্যক্তির গ্রহণযোগ্যতা মূল্যায়ন করবে। দলীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহের কয়েকটি আসনে মনোনয়ন বঞ্চিতদের ডেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব। পর্যায়ক্রমে বিরোধপূর্ণ সব আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে বিএনপির। এসব আলোচনায় মনোনয়ন প্রার্থীরা দলের দায়িত্বশীল নেতাদের বলেছেন, প্রার্থিতা পুনর্বিবেচনা না করলে বিজয় কঠিন হবে। প্রয়োজনে নিরপেক্ষ কাউকে দিয়ে জরিপ করারও অনুরোধ করেছেন কেউ কেউ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।